সহজসুলভ ভঙ্গিতে খাকারি দিয়ে গলা পরিষ্কার করলেন মিস্টার পেথেরিক। আগেই বলে রাখি, একের পর এক যেসব চাঞ্চল্যকর কাহিনী আমরা শুনেছি সেগুলোর তুলনায় আমার গল্প আকর্ষণীয় বলে মনে হবে না আপনাদের কাছে। তবে আমার কাছে ঘটনাটা ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং যে লোক ঘটিয়েছে ওটা সব শোনার পর মানতেই হবে উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছে সে। আপনি যেহেতু উকিল, তাই নিশ্চয়ই আইনের গল্প শোনাবেন আমাদের, তাই তো? বলল জয়েস লেমপ্রেইরি। না না, আশ্বস্ত করলেন মিস্টার পেথেরিক। আইনের মারপেচের মধ্যে একদম যাব না। আমার কাহিনী খুবই সাদা সিধা, যে কেউ বুঝতে পারবে। আবারও গলা খাকারি দিলেন তিনি। ঘটনাটা আমার এক প্রাক্তন মক্কেলকে নিয়ে। তার নাম ধরুন মিস্টার সাইমন কট। অনেক টাকা পয়সার মালিক তিনি। যে জায়গায় বিশাল এক বাড়ি বানিয়ে থাকতেন সেটা এখান থেকে বেশি দূরে নয়। যুদ্ধে তার এক ছেলে মারা যায়। এই ছেলের ঘরে ছোট একটা মেয়ে আছে, নাম ক্রিস্টোবেল। আদর করে ডাকা হয় ক্রিস। ওকে জন্ম দিতে গিয়ে মরেছে ওর মা। বাবাও নেই, মাও নেই, তাই দাদু ছাড়া ক্রিসের আর কোনো গতিও নেই। মেয়েটা তাই দাদুর কাছেই থাকে, আর দাদুও পারলে প্রাণ দিয়ে দেন নাতনির জন্যে। এমন এক অবস্থা। ঈশ্বরের ইচ্ছা বুঝবার ক্ষমতা নেই আমাদের, বোঝবার দরকারও নেই সম্ভবত। ক্রিসের বয়স যখন 11, তখন মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হলো সে। নাতনির জন্য সম্ভাব্য সবকিছু করলেন মিস্টার কট, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না বেচারিকে। তার চোখের সামনে মারা গেল মেয়েটা। তখন বেচারা কটের অবস্থা কি হতে পারে সেটা আপনারাই বুঝে নিন। যাই হোক, ক্রিস মারা যাওয়ার কিছুদিন আগে মিস্টার কটের এক ভাই হতদরিদ্র অবস্থায় মারা যায়। ভাইয়ের 2 মেয়ে গ্রেস আর ম্যারি এবং এক ছেলে জর্জকে যাতে পথে বুঝতে না হয় সেজন্য নিজের বাড়িতে ওদের থাকার ব্যবস্থা তিনি করে দেন। কিন্তু ভাইপো ভাইজির জন্য যতই উদার হন না কেন, নাতনির মতো টান তাদের প্রতি ছিল না। তারপরেও কাছের এক ব্যাংকে চাকরিতে ঢুকিয়ে দেন জর্জকে। ফিলিপ গ্যারোট নামের এক বুদ্ধিমান যুবকের সঙ্গে বিয়ে দেন গ্রেসের। ছেলেটা পেশায় রিসার্চ কেমিস্ট। মেয়েরই আবার একটু আলাদা রকমের, চুপচাপ আর আনমনা থাকে সবসময়। বাড়িতে থেকে দেখাশোনা করে কাকার। মেয়েটা চাপা স্বভাবের হলেও বোঝা যায় কাকাকে বেশ পছন্দ করে। যা হোক, ক্রিসের মৃত্যুর পর একদিন আমার সঙ্গে দেখা করতে আসেন সাইমন কট। নতুন একটা উইল বানাতে বলেন আমাকে। সেটা অনুযায়ী তার সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সার সমান 3 ভাগে ভাগ হবে। ভাইপো ভাইজিরা পাবে একটা করে ভাগ। সময় বয়ে চলল। একদিন ঘটনাক্রমে দেখা হয়ে গেল জর্জ কটের সাথে। ওর কাকার খবর জানতে চাইলাম ওর কাছে, কারণ তখন বেশ কিছুদিন হয়ে গেছে মিস্টার কটের সঙ্গে দেখা হয়নি। আশ্চর্য হয়ে দেখি কাকার কথা শুনতে চেহারা কালো হয়ে গেছে জর্জের। বলল, বুড়ো বয়সে ওনাকে ভীমতিতে ধরলো কিনা বুঝতে পারছি না। বোঝানোর কম চেষ্টা করিনি, কিন্তু কোনো কথাই কানে তুলছেন না তিনি। আমি থতমত খেয়ে যাই। জানতে চাইলাম কি হয়েছে। তিনি ভূত প্রেতের কারবার শুরু করেছেন। দিন দিন অবস্থা খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। কিসের কারবার বললে? মনে হলো ভুল শুনছি। ভূত প্রেতাত্মা ইত্যাদিতে বিশ্বাস করতে শুরু করেছেন তিনি। সেই বিশ্বাস বাড়তে বাড়তে রীতিমতো প্রেত সাধনায় রূপ নিয়েছে। মিসেস ইউরিডাইক প্রেগ নামের এক জনৈকা আমেরিকান প্রেত সাধকের সঙ্গে পরিচয় হয়েছে তার। শয়তান মহিলাটা কি আর বলবো, আপনার সামনে মুখ খারাপ করা ঠিক না বলে আমি আর গালাগাল দিচ্ছি না। আসলে একটা প্রতারক। ভুল বুঝিয়ে আমার সহজ সরল কাকাটাকে মাথা খেয়ে ফেলেছে। আপনি যখনই আমাদের বাড়িতে যাবেন দেখতে পাবেন কাকা বসে আছে ওই জোচ্চোরটার সাথে। জিজ্ঞেস করলে বলে আধ্যাত্মিক বৈঠকে বসেছে। দুজনে মিলে কথা বলছে আত্মাদের সঙ্গে। কার আত্মা জানতে চাইলে একটাই জবাব, ক্রিস্টোবেলের আত্মা। দাদুকে নাকি এখনো ভুলতে পারেনি মেয়েটা, কারণ ওর খুঁটিনাটি সবকিছুর প্রতি লক্ষ্য রাখতেন তিনি। বাটপাড়ি আর কাকে বলে, জুতো মেরে যদি বিদায় করতে পারতাম মহিলাকে, তাহলে হয়তো মনটা একটু ঠান্ডা হতো আমার। বাকি কাহিনী বলার আগে নিজের ব্যাপারে কিছু বলি। যারা প্রেত সাধনা করে তাদের সঙ্গে আমি নেই, কখনো ছিলামও না। আমি যুক্তির বাইরে এক চুলো যেতে রাজি না। নিরপেক্ষ মন দিয়ে যদি ভেবে দেখেন আপনারা, আধ্যাত্মিকতায় যৌক্তিক কোনো কিছুই পাবেন না। তারপরেও স্বীকার করছি, পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা যুক্তির বাইরে। কাজেই ভূত প্রেত সংক্রান্ত বিষয়ে আমাকে বিশ্বাসীও বলা যায় না, আবার অবিশ্বাসীও বলা যায় না। যাই হোক, জর্জ কটের কাছ থেকে শুনে আমার ধারণা হলো মিসেস ইউরিডাইস প্র্যাগ একটা জালিয়া।
এবং অসৎ সঙ্গে সর্বনাশ ঘটতে চলেছে সাইমন কডের। তিনি যতই বিষয়বুদ্ধির অধিকারী হন না কেন, নাতনির প্রতি তার দুর্বলতাকে পুঁজি করে স্বার্থ সিদ্ধির ধান্দায় আছে ওই মহিলা। ব্যাপারটা নিয়ে যতই ভেবেছি ততই ভুগছি অস্বস্তিতে। জর্জ, গ্রেস আর ম্যারি তিনজনকে আমি পছন্দ করি। ওদের কাকার উপর মিসেস প্র্যাগ যেরকম প্রভাব বিস্তার করেছে বলে শুনেছি, তাতে স্পষ্ট বুঝতে পারছি ভবিষ্যতে পস্তাতে হতে পারে তিন ভাই বোনকে। কাজেই সুযোগ পাওয়া মাত্র সাইমন কডের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি সম্মানিত অতিথির মতো সে বাড়িতে আছে মিসেস প্র্যাগ। মিস্টার কডের সঙ্গে ওর আচরণ বা কথাবার্তায় মনে হয় ওরা একজন আরেকজনের সখাসখি। এত বছর ধরে ওকালতি করছি, তাই ওই মহিলাকে দেখা মাত্র আমার আশঙ্কা আরো বাড়ল। মধ্যবয়সী ওই মহিলার ভয়ডর বা লোকলজ্জা আছে বলে তো কিছু মনে হলো না। আর কাপড়, কি চিত্র বিচিত্র জমকালো পোশাক তার পরনে। একটু পর পর ভণ্ডোক্তি বের হয় তার মুখ দিয়ে। জানতে পারলাম স্বামীকে নিয়ে ওই বাড়িতে ঘাঁটি গেড়েছে মহিলা। লম্বা আর রোগাটে লোকটার নাম অ্যাবসেলম স্প্র্যাগ। বিষাদপূর্ণ চোরা চোরা দৃষ্টিতে তাকায় সে সবসময়। যাই হোক, বুদ্ধি খাটিয়ে সাইমন কডকে আলাদা করলাম ওই দুজনের কাছ থেকে। তারপর বললাম, এসব কি করছেন আপনি? কি করছি? গদগদ গলায় পাল্টা প্রশ্ন করলেন কড। তার মানে তুমি বুঝতে পারোনি বিষয়টা? ইউরিডাইস স্প্র্যাগের মাধ্যমে নিয়মিত আধ্যাত্মিক বৈঠক করছি আমরা। ওফ, কি বলবো, ওই মহিলার না কোনো তুলনা হয় না। এক কথায় লাজবাব তিনি। প্রার্থনা কবুল হয়েছে আমার। এতদিনে মনের মতো একজনকে পেয়েছি। মহিলার অন্তরটা একদম সাদা, বুঝলে? টাকা পয়সা কিছু চান না। আমার মতো যারা অতি আদরের আপনজনকে হারিয়েছে তাদেরকে সাহায্য করতে পারার মধ্যেই ওর সব সুখ। আর আমার ক্রিসের প্রতি ওর টান কি বলবো, একদম মায়ের মতো। ওর কারণেই তো আবার শুনতে পেয়েছি ক্রিসের কণ্ঠ। আবার কথা বলতে পেরেছি মেয়েটার সঙ্গে। আমাকে বাচ্চাটা কি বলেছে জানো? বলেছে বাবা মার সঙ্গে সুখেই আছে। আরও বলেছে ওর বাবা মাও নাকি পছন্দ করে মিসেস প্র্যাগকে। আচ্ছা, তুমি হঠাৎ করে ওই ভালো মানুষ মহিলার পিছনে কেন লাগছো বলো তো? বাঘিনী যদি শিকারের টুটি কামড়ে ধরে, কার সাধ্য আছে সেই মরণ কামড় থেকে উদ্ধার করে হতভাগা জন্তুটাকে? কাজেই আমি যে ওই মহিলার পিছনে লাগিনি, কারো পিছনে লাগা আমার স্বভাব না, এসব বোঝাতে পারলাম না সাইমন কডকে। কি করা যায় ভাবতে ভাবতে ফিরে এলাম নিজের চেম্বারে। তখন হঠাৎ করে মনে পড়ে গেল গ্রেসের স্বামী ফিলিপ ক্যারোডের কথা। সব কথা জানিয়ে চিঠি লিখলাম ওকে। দুটো বিশেষ কথার উপর জোর দিলাম। এক, দিন যত যাচ্ছে মিস্টার কডকে নিজের মুঠোর ভেতরে তত বন্দি করে ফেলছে মিসেস প্র্যাগ। এবং দুই, সম্ভব হলে কোনো সুপরিচিত প্রেত সাধনা চক্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে মিস্টার কডকে, যাতে অন্তত ওই মহিলার থাবা থেকে বের হতে পারেন তিনি। বুদ্ধিমান মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে না এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতেও দেরি করে না। একটা বিষয় বুঝতে পেরেছিল ফিলিপ, যা উকিল হয়েও বুঝতে আমি পারিনি। সাইমন কডের শারীরিক অবস্থা বেশি ভালো না। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। বিষয়বুদ্ধি সম্পন্ন লোক হিসেবে ফিলিপ যেমন চায়নি প্রাপ্য উত্তরাধিকার থেকে বঞ্চিত হোক স্ত্রী, সৎ লোক হিসেবেও তেমন ঠকাতে চায়নি জর্জ বা মেরিকে। পরের সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসে সে, সঙ্গে বিখ্যাত প্রফেসর লংম্যান। তিনি শুধু একজন প্রথম সারির বৈজ্ঞানিকই নন, স্পিরিচুয়ালিজম সম্পর্কেও জানেন অনেক কিছু। সৎ মানুষটার ভিতরে কপটতা বলে কিছু নেই, যা বলা সোজাসুজি বলে। আমরা তিনজনে গেলাম সাইমন কডের কাছে। আমাদের উপস্থিতিতেই তথাকথিত আধ্যাত্মিক বৈঠক বসালো মিসেস প্র্যাগ। ওই একঘেয়ে প্রেত সাধনার বর্ণনা দিয়ে আপনাদের আর বিরক্ত করব না। শুধু বলে রাখি, প্রফেসর লংম্যান বলতে গেলে মুখে কুলু পেটে বসেছিলেন সারাটা সময়। পরে ঠিক করে বলতে গেলে ওই বাড়ি থেকে চলে আসার দুদিন বাদে ফিলিপ ক্যারোডের উদ্দেশ্যে একটা চিঠি পাঠান তিনি, যার সারমর্ম মিসেস প্র্যাগের কাজকর্ম দেখে অথবা কথাবার্তা শুনে মহিলাকে ভণ্ড বলে মনে হয়নি তার। তারপরও প্রেত সাধনার নামে যা ঘটছে সাইমন কডের বাসায়, সেটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না। এবং ফিলিপ যদি ইচ্ছা করে তাহলে মিস্টার কডকে দেখাতে পারে চিঠিটা। দেরি না করে কাকা শ্বশুরের কাছে গিয়ে হাজির হলো ফিলিপ। চিঠিটা দেখাল, কিন্তু ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠলেন সাইমন কড। বললেন, তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো? মিসেস প্র্যাগের মতো একজন ভালো মানুষের নামে কুৎসার ওড়াতে লজ্জা করে না তোমাদের?
অবশ্যই এসব কথা আগেই আমাকে জানিয়ে রেখেছেন তিনি। এদেশে অনেক শত্রুতা, তাকে সবাই হিংসা করে। তাছাড়া তোমাদের এত জ্ঞানী গুণী প্রফেসর লংম্যান নিজেই তো বলেছেন ভণ্ডামি বলে কিছু নেই ভদ্রমহিলার ভেতরে। শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না বলে রাখছি। মিসেস প্র্যাগ আমার কাছে দুনিয়ার যে কোনো লোকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজেই তার খাতিরে দরকার হলে তোমাদের সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি আমি। মোদ্দা কথা, অনাহুতের মতো ওই বাড়ি থেকে বিদায় নিতে হলো ফিলিপকে। ওদিকে রাগারাগি করে শরীর খুব খারাপ হয়ে গেল মিস্টার গডের। শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি। ঘটনার দুদিন পর জরুরি ডাক এলো আমার কাছে। আমি ছুটে গেলাম দেরি না করে। গিয়ে দেখি বিছানার সঙ্গে বলতে গেলে মিশে গেছেন মিস্টার গড। ডাক্তারি বিদ্যার কিছু আমি জানি না, তারপরেও আমার মনে হলো খুবই গুরুতর অসুস্থ তিনি। এমনকি দম নিতেও কষ্ট হচ্ছে তার। টের পাচ্ছি সময় শেষ হয়ে এসেছে আমার, বললেন তিনি। যা বলবো শুধু শুনে যাও পেথেরিক, তর্কাতর্কি করো না। যে মানুষটার পৃথিবীর অন্য যে কারোর চেয়ে বেশি করেছেন আমার জন্যে, মরার আগে আমি তার জন্য কিছু করে যেতে চাই। নতুন একটা হুইল বানাতে চাই। নিশ্চয়ই, আমি বললাম। কি করতে চান বলুন, একটা খসড়া বানিয়ে পাঠিয়ে দেবো আপনার কাছে। অত সময় পাবো বলে মনে হয় না। আজ রাতটা পার করতে পারবো কিনা সন্দেহ আছে আমার। যা লেখার আমি লিখে রেখেছি। হাতড়ে হাতড়ে বালিশের নিচ থেকে একটা কাগজ বের করলেন তিনি। কাঁপা কাঁপা হাতে বাড়িয়ে ধরলেন আমার দিকে। পড়ে দেখো তো ঠিক আছে কিনা। কাগজটা হাতে নিলাম। পেন্সিল দিয়ে লিখেছেন মিস্টার গড। বিষয়বস্তু সহজ আর পরিষ্কার। ভাইপো ভাইজিদের প্রত্যেকের জন্যে 5,000 পাউন্ড করে দিয়ে যাচ্ছেন তিনি। কৃতজ্ঞতা এবং সন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে সহায় সম্পত্তির অবশিষ্টাংশ লিখে দিয়েছে ইউরিডাইস প্র্যাগের নামে। উইলটা আমার মোটেও পছন্দ হলো না, কিন্তু কিছু করার নেই। ওটাকে পাগলামি বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বুড়ো লোকটা মানসিক দিক দিয়ে আর 10 জনের মতোই স্বাভাবিক। ঘণ্টা বাজিয়ে 2 চাকরানিকে ডাকলেন তিনি। ছুটে এলো ওরা। হাউসমেডের নাম এমা গন্ট, লম্বা এবং মাঝবয়সী এক মহিলা। অনেক বছর ধরে কাজ করছে ওই বাড়িতে। আপনজনদের মতো দেখা করছে মিস্টার গডের। সঙ্গে বাড়ির বাবুর্চি, 30 বছরের এক যুবতী। চেহারাও যেমন সুন্দর, স্বাস্থ্যও তেমন ভালো। ঘন ভ্রু নিচ থেকে ওই দুজনের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সাইমন গড। তারপর বললে, নতুন একটা উইল করেছি আমি, সেটাতে সই করব এখন। আমি চাই তোমরা দুজন যেন সাক্ষী হয়ে থাকো। এমা, আমার ফাউন্টেন পেনটা নিয়ে এসো তো। মিস্টার গডের রাইটিং ডেস্কের দিকে এগিয়ে গেল এমা। বাঁ দিকের দেরাজে না, ওটা যে ডান দিকের দেরাজে থাকে তুমি জানো না? বিরক্ত হয়ে বললেন মিস্টার গড। না স্যার। বাঁ দিকের দেরাজ থেকে কলমটা বের করতে করতে বলল এমা, এটা তো এখানে। তার মানে গতবার জিনিসপত্র গুছিয়ে রাখার সময় উল্টাপাল্টা করে ফেলেছিলে তুমি। যে জিনিসটা আমি যেখানে রাখি তোমরা সেটা সেখানে রাখতে না পারলে জানো না মেজাজ খারাপ হয়ে যায়। রাগে গজগজ করতে করতে নতুন একটা কাগজে পরিষ্কার করে লিখলেন উইলটা। আইনের ভাষা যেখানে যেটার উল্লেখ করার দরকার ছিল সেটা আমি বলে দিলাম। লেখা শেষ হলে নিজের নাম সই করলেন মিস্টার গড। এমা গন্ট এবং বাবুর্চি লুসি, তারাও সই করল। উইলটা ভাঁজ করে লম্বা একটা নীল খামে ঢুকিয়ে রাখলাম আমি। চলে যাওয়ার জন্য ঘুরেছে এমা এবং লুসি। এমন সময় হাঁপাতে হাঁপাতে বালিশে মাথা রেখে শুয়ে পড়লেন মিস্টার গড। চেহারা বিকৃত হয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে ঝুঁকে পড়লাম তার উপর। ওদিকে ছুটে এলো এমা গন্ট, কিন্তু সামলে নিলেন মিস্টার গড। দুর্বল ভঙ্গিতে হেসে উঠলেন। আমি ঠিক আছি পেথেরিক, ঘাবড়ানোর কিছু নেই। আজ না হোক কাল যখনই মরি শান্তিতে মরতে পারব, কারণ যা করতে চেয়েছিলাম তা আমি করতে পেরেছি। জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকালো এমা। চোখের ভাষায় জানতে চাচ্ছে চলে যাবে কিনা। আমি মাথা ঝাঁকালাম, কিন্তু ঘুরে চলে যেতে গিয়েও গেল না সে। হাঁটু ভেঙে বসে পড়ে মেঝে থেকে তুলে নিল নীল রঙের কি একটা যেন, বাড়িয়ে ধরলো আমার দিকে। দেখি সেই নীল খামটা। অমঙ্গল আশঙ্কায় যখন ঝুঁকে পড়েছিলাম মিস্টার গডের উপর, তখন আমার অজান্তেই খামটা খসে পড়েছে হাত থেকে। এমার হাত থেকে ওটা নিয়ে ঢুকিয়ে রাখলাম কোটের পকেটে। সে চলে গেল। আমাকে দেখে অখুশি মনে হচ্ছে পেথেরিক, বললেন সাইমন গড। তার মানে বাকিদের মতো ভুল ধারণার বশবর্তী হয়ে আছে তুমিও। এখানে ভুল ধারণার কিছু নেই মিস্টার গড।
মিসেস প্র্যাগের উপর খুব সন্তুষ্ট আপনি, তার প্রতি চারপন্যায় কৃতজ্ঞ, এতে আমার কিছু বলার নেই। বলাটা উচিত না আসলে, তারপরেও নীতির খাতিরে একটা কথা না বলে পারছি না। এত কিছু না দিলেও পারতেন মহিলাকে। ওর মতো একজন আগন্তুকের জন্যে আপনার সম্পত্তির যোগ্য উত্তরাধিকারীকে বঞ্চিত করাটা ঠিক হলো না। কথাটা বলে বেরিয়ে এলাম আমি। হল ধরে এগোচ্ছি, এমন সময় ড্রয়িং রুম থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালো মেরি কড। চলে যাওয়ার আগে চা খেয়ে যাবেন না? আসুন, ভিতরে আসুন। বলে সে আমাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসাল। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। একটু আগে যে ঘরে ছিলাম সেটার তুলনায় যথেষ্ট আরামদায়ক এবং মনোরম লাগছে। আমাকে ওভারকোট খুলতে সাহায্য করে মেরি। এমন সময় ভিতরে ঢুকলো ওর ভাই জর্জ। কোটটা মেরির হাত থেকে নিয়ে ঘরের আরেক প্রান্তের একটা চেয়ারের উপর মেলে রাখলো সে। তারপর ফিরে এলো আগুনের কাছে। ওখানেই চা খেতে খেতে গল্প জুড়ে দিল আমাদের সঙ্গে। 15-20 মিনিট পর বেরিয়ে এলাম বাড়ির বাইরে। হঠাৎ খেয়াল হলো ওভারকোটটা রয়ে গেছে ড্রয়িং রুমে। ওটা নিয়ে আসার জন্যে আবার ওই ঘরে গিয়ে দেখি ওটা মেলে রাখা হয়েছে যে চেয়ারে, সেটার পাশে হাঁটু গেড়ে বসে রয়েছে মিসেস প্র্যাগ। মনে হলো চেয়ারের সুতি কাপড়ের কভারে কিছু একটা করছে মহিলা, কিন্তু ঠিক বুঝতে পারলাম না কাজটা কি। ওভারকোটটা তুলে গায়ে দিলাম। হঠাৎ চোখে পড়লো মেঝেতে চেয়ারের পায়ার কাছে নীল খামটা সেখানে পড়ে আছে। ওটা তুলে নিয়ে আবার পকেটে রাখলাম আমি। ভদ্রতার খাতিরে মিসেস প্র্যাগকে গুড বাই জানিয়ে চলে গেলাম। চেম্বারে ফিরে এসে ওভারকোট খুলে উইলটা বের করলাম পকেট থেকে। ওটা হাতে নিয়ে ডেস্কের পাশেই দাঁড়িয়ে আছি। এমন সময় ভিতরে ঢুকলো আমার ক্লার্ক। বলল, টেলিফোনে কেউ একজন কথা বলতে চাইছে আমার সঙ্গে, কিন্তু আমার ডেস্কের এক্সটেনশনটা কাজ করছে না বলে লাইন দেওয়া যাচ্ছে না। আমার অফিসটা 2 কামরা, ভেতরটাতে আমি বসি আর বাইরেটায় আমার ক্লার্ক। ওর সঙ্গে গেলাম ওর কামরায়। মিনিট 5 কথা বললাম ফোনে। রিসিভার নামিয়ে রাখার পর ক্লার্ক বলল, আপনার সঙ্গে দেখা করবার জন্য মিসেস প্র্যাগ নামের এক ভদ্রলোক এসেছেন স্যার, তাকে আমি ভিতরে বসিয়ে রেখেছি। আবার গেলাম আমার কামরায়। ডেস্কের পাশের একটা চেয়ারে বসে আছে মিসেস প্র্যাগ। আমাকে দেখে উঠে দাঁড়ালো, চেহারায় তোষামুদির ভাব। তারপর শুরু করলো অপ্রাসঙ্গিক বকবকানি, যা সারমর্ম সে অনেক সৎ এবং স্ত্রীর মতো ভালো মানুষের হয় না। মিস্টার কড যে এত সুনজরে দেখেন ওদেরকে, সেই জন্য লোকে কি বলে ভেবে চিন্তায় অস্থির ওরা দুজনে। হ্যাঁ ছাড়া আর কোনো মন্তব্য করলাম না। বেশিরভাগ সময় চুপ করে থাকলাম। এক সময় বুঝতে পারলো মিস্টার প্র্যাগ আমার কাছে এসে খুব একটা ফায়দা হয়নি, তাই বিদায় নিয়ে চলে গেল। তখন আমার চোখ পড়ল ডেস্কের উপর। নীল খামটা পড়ে আছে। ফোন ধরতে যাওয়ার সময় ওটা রেখে গিয়েছিলাম। ওটা নিয়ে সিলগালা করে মুখটা আটকে দিলাম। কার উইল তা লিখে রাখলাম ওর গায়ে। শেষে ঢুকিয়ে রাখলাম ওটা আমার সিন্দুকে। এতক্ষণ যা বললাম ধরে নিন সেটা আমার গল্পের ভূমিকা। এবার আসল ঘটনায় আসি। 2 মাস পর মারা গেলেন সাইমন কড। সিন্দুক থেকে তার সেই উইল বের করাটা তখন দরকার হয়ে পড়ল। করলাম কাজটা। শিলগালা ভেঙে কাগজটা বের করলাম খাম থেকে। কি দেখলাম জানেন? দেখলাম একটা অক্ষরও সেখানে লেখা নেই। পুরো পৃষ্ঠা ফাঁকা। থামলেন মিস্টার পেথেরিক। টুইস্টে নাইট ক্লাবের অন্য সদস্যদের দিকে তাকাচ্ছেন। কৌতূহলী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে সবাই। প্রত্যেকের চেহারায় আগ্রহ। মজা পেয়ে মুচকি হাসলেন মিস্টার পেথেরিক। বললেন, তাজ্জব ব্যাপার তাই না? 2 মাস ধরে আমার সিন্দুকের শিলগালা অবস্থায় পড়ে থাকলো খামটা। ভেতরে মিস্টার কডের উইল। নিশ্চিত করে বলতে পারি আমি ছাড়া অন্য কেউ খোলেনি সিন্দুকটা। শিলগালা ভাঙা হয়নি। ভিতরের কাগজ বদলে দেওয়া তো পরের কথা। তাহলে মিস্টার কডের শেষ ইচ্ছাগুলো উধাও হয়ে গেল কি করে? কেউ কোনো জবাব দিল না। তার ঘর থেকে নীল খামটা নিয়ে বের হওয়ার পর আমার সিন্দুকে সেটা ঢোকানো পর্যন্ত সময়ের ব্যবধান বেশি ছিল না। তাহলে অদল বদলের কাজটা কে করল? কার স্বার্থ জড়িত কাজটার সঙ্গে? এবারও কেউ জবাব দিল না। আপনাদের সুবিধার জন্য রহস্যটা সার সংক্ষেপ আরেকবার বলি। সই করে উইলটা আমার হাতে দিলেন মিস্টার কড। ওটা নীল খামে ঢোকালাম আমি। এ পর্যন্ত ঠিক আছে। খামটা ঢোকালাম ওভারকোটের পকেটে। পরে আমার হাত থেকে কোটটা নিল মেরি, দিল তার ভাইকে। ওটা নিয়ে আমার চোখের সামনেই চেয়ারে মেলে দিল জর্জ।
বেশ কিছুক্ষণ পর ড্রয়িং রুমে আবার ফিরে যেতে হলো আমাকে। নীল খামটা পড়ে থাকতে দেখলাম মেঝেতে। কাছেই বসেছিল মিসেস প্র্যাগ। যে অবস্থায় দেখেছি মহিলাকে আর যে খোড়া অজুহাত সে দিয়েছে, তাতে ধরে নেওয়া যায় খাম থেকে হুইলটা বের করে পড়েছে সে। এখন মনে হচ্ছে খাম থেকে হুইলটা বের করে সেখানে সম্পূর্ণ একটা সাদা কাগজ রেখে দেওয়ার সুযোগ তার হাতে ছিল। কিন্তু উদ্দেশ্য কি? কারণ হুইলের বিষয়বস্তু সম্পূর্ণ ওর পক্ষে। কাজেই সে যদি হুইলটা গায়েব করে দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে মস্ত বোকা, নইলে আসলেই ভালো মানুষ। একই কথা মিস্টার স্প্র্যাগের ক্ষেত্রেও প্রযোজ্য। সুযোগ ছিল ওর হাতেও। ডেস্কের উপরে ছিল খামটা, আর আমার কামরায় 2-3 মিনিট সম্পূর্ণ একা ছিল সে। কিন্তু এখানেও কিন্তু একটা প্রশ্ন, উদ্দেশ্য কি? টুইস্টে ক্লাবের সদস্যদের মুখে কোনো কথা নেই, এমনকি মিস মার্পেলও চুপ করে আছেন। তার মানে যে দুজনের সুযোগ ছিল, আপাত দৃষ্টিতে তাদের কোনো উদ্দেশ্য নেই। ওদিকে আলোচনার খাতিরে যদি ধরে নিই উদ্দেশ্য ছিল মেরি আর জর্জের, তাহলে জোর দিয়ে বলতে পারি তারা কোনো সুযোগ পায়নি। এবার আসুন হাউসমেড এমা গন্টের কথায়। সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না ওকেও। মিস্টার কডের প্রতি অনুগত ছিল সে, পছন্দ করত জর্জ এবং মেরিকেও, এবং ওই পরিবারে বেশিরভাগ সদস্যদের মতো ওরও দুচোখের বিষ ছিল মিসেস প্র্যাগ। কাজেই জর্জ, মেরি আর গ্রেসকে বঞ্চিত করা হচ্ছে এবং একই সঙ্গে ধনী বানিয়ে দেওয়া হচ্ছে মিসেস প্র্যাগকে। সেটা জানার পর কিছু একটা করার ইচ্ছা জাগতেই পারে ওর মনে। এটা তো গেল উদ্দেশ্যের কথা। প্রশ্ন হচ্ছে সুযোগ কই? উদ্বিগ্ন হয়ে মিস্টার কডের দিকে ঝুঁকে পড়লাম আমি। মেঝেতে পড়ে গেল নীল খামটা। দাঁড়ান, বাধা দিয়ে বলে উঠল জয়েস, এমনও তো হতে পারে আপনি যখন ঝুঁকেছিলেন মিস্টার কডের দিকে, তখন সুযোগ বুঝে আরেকটা সাদা আমি কাগজ। নিশ্চিত ওর কাছে বাড়তি কোনো কাগজ ছিল না, বললেন মিস্টার পেথেরি। আর যদি বলি, মুখ খুললেন ডক্টর পেন্ডার। একটা সাদা কাগজ আর একটা নীল খামে ভরে অপেক্ষায় ছিল এমা। তাহলে বলবো ভুল হচ্ছে আপনার, কারণ খামটা আমি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। এমার জানার কথা না কোন রঙের কত বড় খাম আমি ওই বাড়িতে নিয়ে যাব। তাছাড়া আমার হাত থেকে ওটা পড়ে যাওয়াটা একটা দুর্ঘটনা মাত্র, নাও ঘটতে পারতো ঘটনাটা। সেক্ষেত্রে যতই অপেক্ষা করুক না কেন এমা, আরেকটা সাদা কাগজ অথবা আরেকটা নীল খাম কোনো কাজে লাগতো না ও। থেমে একে একে সবার চেহারার দিকে তাকালেন তিনি। কেউ কিছু বলছে না দেখে বিজয়ীর হাসি হেসে বললেন, তার মানে আমার আপাত দৃষ্টিতে সাধারণ কিন্তু আসলে অসাধারণ গল্পটা আপনাদের সবাইকে ধাঁধায় ফেলে দিয়েছে। কেউ বলতে পারছেন না মিস্টার কডের হুইল গায়েব হলো কি করে। সবাইকে আশ্চর্য করে দিয়ে নিঃশব্দে হেসে ফেললেন মিস মার্পেল। আস্তে আস্তে চওড়া হচ্ছে তার হাসি। কি ব্যাপার জেনান্টি? জিজ্ঞেস না করে পারল না রেমান। হাসছেন কেন? মিস্টার পেথরি কিছু হাসির কথা বললেন নাকি? এখনো নিঃশব্দে হাসছেন মিস মার্পেল। একটা হাসির কথা মনে পড়ে গেল। আকাশ থেকে পড়েছে যেন রেমন্ড। এই সময় আপনার কৌতুক মনে পড়ল? হ্যাঁ, ক্লাসে 1 বছর বহু বছর পড়াতো আমাদের শিক্ষিকা। একটা দুষ্টু ছেলে একদিন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ম্যাম, কোনটা ঠিক, ইয়োক অফ এগস ইজ হোয়াইট নাকি ইয়োকস অফ এগস আর হোয়াইট? ম্যাডাম বললেন, যদি বলো ইয়োকস অফ এগস তাহলে হবে আর হোয়াইট, কিন্তু যদি বলো ইয়োক অফ এগস তাহলে হবে ইজ হোয়াইট। ছাত্রটা তখন হাসতে হাসতে বলল, হয়নি ম্যাডাম, কারণ ইয়োক অফ এগস ইজ ইয়েলো। খুব মজা পেলাম জেনান্টি, কিন্তু চেহারা দেখে বোঝা যাচ্ছে মোটেও মজা পায়নি রেমান্ড, বরং যার পণ্যায় আশ্চর্য হয়েছে। মিস্টার পেথরিকের সঙ্গে এই কৌতুকের কি সম্পর্ক? উদ্দেশ্য বনাম সুযোগ। চোখ পিটপিট করছেন মিস্টার পেথরি। আপনি বুঝে গেছেন মিস মার্পেল। এক টুকরো কাগজে কিছু একটা লিখে কাগজটা ভাঁজ করে তার দিকে বাড়িয়ে দিলেন মিস মার্পেল। ওটা হাতে নিয়ে ভাঁজ খুলে লেখাটা পড়লেন মিস্টার পেথরি। পড়া শেষ হলে চোখ তুলে প্রশংসার দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মিস মার্পেলের দিকে। তারপর বললেন, আপনি জানেন না এমন কিছু কি আছে? আমি জানি না এমন অনেক কিছুই আছে। তাহলে এটা জানলেন কি করে? ছোটবেলায় ওসব নিয়ে খেলা করতাম আমরা। আচ্ছা, আপনারা দুজনে কি নিয়ে কথা বলছেন বলুন তো? অভিযোগে সুরে বললেন স্যার হেনরি। আমরা বাকিরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, স্যার হেনরির সঙ্গে রেমান্ডো সুর মেলায়। আমরা কিছু তো বুঝতে পারিনি। শেষ পর্যন্ত কি হলো তাও তো জানতে পারলাম না।
তবে আমার মনে হয় জর্জ কডই দায়ী। মিস মেরির সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন মিস্টার পেথেরি। সুযোগ পাওয়া মাত্র কাজ সেরে ফেলেছে লোকটা। না, আমার মনে হয় নাটের কুড়ো হলো মেরি। দ্বিমত পোষণ করল জয়েস। ইমার সঙ্গে গোপনে পরিকল্পনা করে রেখেছিল সে। মিস্টার পেথেরি যখন মিস্টার কডের সাথে কথা বলছিলেন, তখন এমা ছুটে এসে সব জানায় মেরিকে। মেয়েটা তখন একটা নীল খামে একটা সাদা কাগজ ভরে অপেক্ষা করতে থাকে। মিস্টার পেথেরিককে হলে দেখা মাত্র বেরিয়ে এসে চা খাওয়ার নিমন্ত্রণ জানায়। সামাজিকতা দেখানোর বাহানায় কোড খুলতে সাহায্য করে তাকে। আর তখনই ওই কোনো এক ফাঁকে তোমাদের দুজনের সঙ্গেই আমি একমত হতে পারলাম না। জয়েসকে থামিয়ে দিয়ে বলে উঠলেন স্যার হেনরি, এত অল্প সময় খামটা গায়েব করতে হলে ভেলকিবাজি দেখাতে হবে জর্জ বা মেরিকে। কাজটা হয়তো স্টেজে বা উপন্যাসে সম্ভব, কিন্তু বাস্তব জীবনে না। আর আমার বন্ধু মিস্টার পেথেরিকে ধূর্ত দৃষ্টির সামনে ওরকম কিছু করা তো এক কথায় অসম্ভব। মুচকি হাসলেন মিস্টার পেথেরি। কাহিনীর বাকিটা তাহলে এবার বলি। খাম খুলে সাদা কাগজ পেয়ে আমি তো হতভম্ব। কি করব বুঝতে পারছি না। কার সঙ্গে পরামর্শ করা যায় তাও মাথায় আসছে না। খামসহ কাগজটা ওভাবেই আমি রেখে দিলাম সিন্দুকের ভিতরে। ঠিক করলাম আপাতত কিছু বলবো না কাউকে, দেখি কি হয়। দিন গড়িয়ে সপ্তাহ পার হয়, সপ্তাহ গড়িয়ে 1 মাসও চলে গেল মিস্টার কডের মৃত্যুর পর। আশ্চর্য, কেউ দেখি কিছু বলে না, কিছু জানতেও চায় না আমার কাছে। একদিন আমাকে ডিনারের দাওয়াত করলো ফিলিপ ক্যারোট। ভাবলাম এবার হয়তো উইলের ব্যাপারে কথা উঠবে। ডিনার শেষে যখন কথা বলতে শুরু করলো ফিলিপ, তখন সত্যি বলতে কি চিন্তার মধ্যে পড়ে গেলাম। উইলটা যদি দেখতে চায় কি বলবো। যাই হোক, আমাকে আশ্চর্য করে দিয়ে ইন্টারেস্টিং আরেকটা প্রসঙ্গের অবতারণা করল সে। ফিলিপ বলল, গোপন একটা কথা বলতে চাই আপনাকে মিস্টার পেথেরিক। ঘটনাটা কিছুদিন আগেই জানতে পারলাম। গোপন কথা কি? আমার এক বন্ধু আছে, ওর এক নিকটাত্মীয় বুড়ো কিছুদিনের মধ্যে মারা যাবে হয়তো। বন্ধু ধরেই রেখেছে বুড়ো মারা গেলে তার সম্পত্তির একটা ভাগ সে পাবে। আমাদের দেশের আইন অনুযায়ী যা অস্বাভাবিক না, কিন্তু সমস্যা হলো বুড়ো লোকটা পছন্দ করে এমন একজনকে যে ওই পরিবারের সদস্য না, বরং বলা যায় উড়ে এসে জুড়ে বসেছে। এই লোককে সম্পত্তির বড় একটা অংশ দিতে চান বুড়ো। সোজা কথায় ন্যায্য উত্তরাধিকে বঞ্চিত করে অন্যায্য এবং ভণ্ড কাউকে। আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন না তো? না না, বিরক্তি কিসের? ফিলিপের কাহিনী শুনে আমি যার কন্যায় আশ্চর্য হচ্ছি। বলে যাও। শেষে ভেবে ভেবে একটা বুদ্ধি বের করেছে আমার বন্ধু। বুড়োর বাড়িতে একটা কাজের মেয়ে আছে, লোকটা দেখাশোনা করে। মেয়েটাকে হাত করেছে বন্ধু। বুড়ো যে ফাউন্টেন পেন দিয়ে লেখে, দেখতে হুবহু সেরকমের একটা কলম জোগাড় করেছে সে। সেটা ওই মেয়েকে দিয়ে বলেছে বুড়ো যদি কখনো কোনো উইলে সাক্ষী দেওয়ার জন্য ওকে ডাকে, যদি লেখার জন্য কলম চায়, তাহলে যেন ওই কলমটা দেওয়া হয় তাকে। এখন মেয়েটাকে যা করতে হবে তা হলো আসল কলমের বদলে নকল কলমটা দিতে হবে বুড়োর হাতে। কাজটা করতে রাজি হয়েছে মেয়েটা। ফিলিপ থামল। আমি তখন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার অবস্থা দেখে মুচকি হাসলো সে। বলল, আমার বন্ধুকে নিশ্চয়ই চিনতে পারেননি আপনি। যদি পেরেও থাকি, লোকটার পরিচয় সারা জীবন গোপন থাকবে আমার কাছে, কথা দিলাম। হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা নেই আমার, বলে উঠে দাঁড়ায় ফিলিপ। নাটকীয়ভাবে থামলেন মিস্টার পেথেরি। মানে? বলে ওঠে রেমান। সেই কলমে কি ছিল? মুচকি হেসে মিস মার্পেলের দিকে একবার তাকিয়ে নিয়ে মিস্টার পেথেরিক বললেন, বিলিয়মান কালি। বিলিয়মান কালি? সেটা আবার কি? সহজ করে যদি বলি, জলে স্টার্চের মিশ্রণ, সঙ্গে যোগ করা হয় কয়েক ফোঁটা আয়োডিন। ব্যাস তৈরি হয়ে গেল গাঢ় নীলচে কালো তরল। দেখতে অনেকটা ফাউন্টেন পেনের কালির মতো। ওটা দিয়ে লিখলে লেখা হবে ঠিকই, কিন্তু অক্ষরগুলো উধাও হয়ে যাবে 4-5 দিনের মধ্যে। আপাতত দেখা যায়, কিন্তু আসলে অদৃশ্য কালি, বললেন মিস মার্পেল। ছোট থাকতে এরকম কালি বানিয়ে সেগুলো দিয়ে লিখে কত দুষ্টুমি করতাম আমরা। ফিলিপ ক্যারোট যখন বুঝতে পারে ন্যায্য উত্তরাধিকার থেকে তারা সকলে বঞ্চিত হতে চলেছে, তখন উপায় না দেখে রিসার্চ কেমিস্ট হিসেবে সামান্য শয়তানি করে। তবে এতে কি ওকে খুব একটা দোষ দেওয়া যায়? গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে সালেম স্লট উপন্যাসের প্রথম পর্ব। সুতরাং সকলে তৈরি থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।